দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭৫০। শনাক্ত ২,৬৯৫ জন। দাফন বা সৎকার নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘন্টার মধ্যেই দিতে তাগিদ মন্ত্রণালয়ের। জনবল সংকট সহ নানা অজুহাত অধিদপ্তরের। যমুনার বিলীন সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা, বসত বাড়ি, ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকাবাসী। স্থায়ী সমাধানে ৭০০ কোটি টাকার প্রকল্প। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশে একদিনেই রেকর্ড হলো করোনা ভাইরাসের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু আর আক্রান্তের। সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন, আর দ্বিতীয় সর্বোচ্চ ২,৬৯৫ জনের মধ্যে ভাইরাস শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫৫,০০০। বুধবার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, লাশ থেকে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি, তাই লাশ দাফন বা সৎকার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন নেই আলাদা কবরস্থানেরও। দেশে কোভিড-19 সংক্রমণ শনাক্তের ৮৮তম দিনে বাংলাদেশ মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছাড়ালো ৫৫,০০০। দুটি পরীক্ষাগার কমে ল্যাবের সংখ্যা ৫০-এ নেমে এলেও সবশেষ ২৪ ঘন্টায় টানা দ্বিতীয় দিনের মতো ১২,০০০-এর বেশি নমুনা পরীক্ষার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দ্বিতীয় সর্বোচ্চ নমুনা পরীক্ষার দিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ ২,৬৯৫ জন। নমুনা পরীক্ষার বিপরীতে এ হার ২১.৫৪%। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যুতে দেশে এখন কোভিডে প্রাণহানি ৭৪৬ জন। আরও ৪৭০ জন সুস্থ হয়ে ওঠায় কোভিড জয়ী সংখ্যা ছাড়িয়েছে ১১,৫০০। মৃতদেহ থেকে কোভিড-19 সংক্রমণ ছড়ানোর প্রমাণ না মেলায় করোনায় মৃতদের শেষকৃত্য নিয়ে আতঙ্কিত না হয়ে বরং প্রচলিত নিয়ম অনুসরণেরই পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। শুধুমাত্র কোভিড হিসাবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার কোনো দরকার নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে কোভিড-19 ভাইরাসটি ছড়িয়েছে। বুলেটিনে বলা হয়, কোভিড যুদ্ধের প্রধান অস্ত্র মাস্ক ব্যবহার আর স্বাস্থ্যবিধি মেনে চলা। এদিন তুলে ধরা হয় সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের অর্থনৈতিক মূল্য। একজন মাস্ক ব্যবহার করলে তার যে অর্থনৈতিক বেনিফিট বা উপকার সেটা হলো ৩,০০০ থেকে ৬,০০০ ইউএস ডলার। কারণ মাস্ক ব্যবহার করলে রোগ প্রতিরোধ করা যায় এবং রোগ প্রতিরোধের ফলে যে আক্রান্ত না হলে এই এতগুলো অর্থ সাশ্রয় করা যায়। পুরনো কাপড় দিয়েও ৩ স্তর বিশিষ্ট মাস্ক তৈরি করে পরা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুরু হয়েছে ২,০০০ শয্যার বসুন্ধরা কোভিড হাসপাতালের সেবা কার্যক্রম। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারে বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার এহসান জুয়েল। ২৪ ঘন্টার করোনায় স্বাগত সবাইকে। সংক্রমণের ১৩তম সপ্তাহ চলছে, ৮৮তম দিন আজ। গত ২৪ ঘন্টায় দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১২,৫১০ জনের। এর মধ্যে আক্রান্ত পাওয়া গেছে ২,৬৯৫ জনের। মোট আক্রান্ত ৫৫,১৪০ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। শুরুর দিন থেকে খুব ধীর গতিতে আক্রান্ত হয়েছে, তবে শেষের দিনগুলোতে খুব দ্রুত গতিতে আক্রান্তের হার বেড়েছে। তুলনামূলক বিশ্লেষণে দেখতে চাই যে ১০,০০০ আক্রান্ত হতে কতদিন সময় লেগেছে। তাহলে আমরা দেখতে পাবো প্রথম ১০,০০০ আক্রান্ত হতে সময় লেগেছিল ৫৮ দিন, অর্থাৎ ৪ মে প্রথমবারের মতো আমরা ১০,০০০ আক্রান্ত হয়েছে। এরপর দ্বিতীয়বার ২০,০০০ পৌঁছতে সময় লেগেছিল ১৫ মে, অর্থাৎ এখানে সময় লেগেছিল ১১ দিন। কিন্তু ৩০,০০০ পৌঁছতে সময় লেগেছে মাত্র ৭ দিন, ২২ মে সেটি পৌঁছে গিয়েছে। এবং ২৮ মে ৪০,০০০ আক্রান্ত হয়েছে, অর্থাৎ মাত্র ৬ দিনের ব্যবধানে ১০,০০০ আক্রান্তর সংখ্যাটা বেড়েছে। এবং সবশেষ ২ জুন, অর্থাৎ ৫ দিনের ব্যবধানে ৫০,০০০ আক্রান্ত হয়েছে। পরীক্ষার হার এবং আক্রান্তের সংখ্যা বিবেচনা করি সবশেষ ৭ দিনে, তবে আমরা দেখতে পাবো এই সংখ্যাটা মোটামুটি ২০% কাছাকাছি উঠানামা করছে। সবচেয়ে বেশি হয়েছে গত ৭ দিনের মধ্যে আমরা দেখতে পাই ২৯ মে ২২.৩৩%। এখন পর্যন্ত ৭০০-এর উপরে মারা গেছে। সেই ৭০০-এর উপরে মারা যাওয়ার সংখ্যাটা কিভাবে বেড়েছে, অর্থাৎ প্রথম ১০০ জন পৌঁছতে কিন্তু সময় লেগেছিল ৪৪ দিন, কিন্তু পরবর্তীতে সেটি কিন্তু খুব দ্রুত বাড়ছে। ১০০ জন মারা গিয়েছেন ২০ এপ্রিল, ২০০ জন মারা গেছেন ৮ মে, ৩০০ জন মারা গেছেন ১৬ মে, ৪০০ জন মারা গেছেন ২১ মে, ৫০০ জন মারা গেছেন ২৫ মে, ৬০০ জন মারা গেছেন ৩০ মে এবং সবশেষ
3 জুন আমরা জানি যে সেটি 700-র উপরে। সবশেষ 24 ঘন্টায় যারা মারা গেছেন সেই 37 জনের মধ্যে আমরা দেখেছি সবচেয়ে বেশি মারা গেছেন 51 থেকে 60 বছর বয়সী 12 জন এবং 61 থেকে 80 বছর বয়সী সেখানেও 16 জন। এইভাবে শুরুর দিকে খুব ধীর গতি থাকলেও এখন কিন্তু খুব উচ্চ হারে আক্রান্ত এবং মৃত দুটি সংখ্যাই বাড়ছে, যেটি এক ধরনের আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এই ছিল করোনা 24 ঘন্টার সবশেষ খবর। করোনা পরীক্ষায় রিপোর্ট পেতে বেশ কয়েকদিন লেগে যাওয়ার কারণে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় রিপোর্ট দিনে দিনেই দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। তবে জনবল সংকট সহ নানা কারণে ফলাফল পেতে দেরি হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রসূন আশিসের রিপোর্ট। দেশে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাগারের সংখ্যা 1টি থেকে 52টিতে উন্নীত হয়েছে। এরপরও নমুনা সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এবং ফলাফল পাওয়া নিয়ে এখনও রয়েছে নানা জটিলতা। বিশেষ করে পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর সময় মতো ফলাফল না পাওয়ায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ সময়ের মধ্যে সবার অজান্তেই অনেকে সংক্রমিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট আর পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির সক্ষমতার অভাবেই ফলাফল পেতে কয়েকদিন লেগে যাচ্ছে। পরীক্ষার ফল পেতে দেরি হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের ঝুঁকি থাকে এবং এটা একটু মারাত্মক ব্যাপার, এ নিয়ে সবাই কনসার্ন। রেজাল্ট তো মাঝখানে একটা দিন দিয়ে তারপরের দিন এটা দিয়ে দেওয়া উচিত। আমাদের এখানে হয়তো ধরেন 48 ঘন্টার মতো লেগে যায়। আইপিএইচ বা ন্যাশনাল ল্যাবেও হয়তো 48 ঘন্টা থেকে 72 ঘন্টা লেগে যায়। এর চেয়ে ডবল ট্রিপল জনবল বাড়াইতে হবে। তাদের মতে, সন্দেহভাজন হলেই পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত তাকে অন্যের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। যে ওখানে যাচ্ছে সে যে নিজেই সন্দেহ করেই তো যাচ্ছে। ইন দ্য মিন টাইম কিন্তু ওরা নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রাখবে। আপনি যদি সন্দেহজনক রোগী হন, আপনি যদি স্যাম্পল দিয়ে থাকেন, তাহলে আপনি নিজেকে বাড়িতে আলাদা করে রাখেন। এদিকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে এখনো কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে এখন থেকে 24 ঘন্টার মধ্যেই করোনা পরীক্ষার ফল প্রকাশের তাগিদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ম্যানেজমেন্টে হয়তো কিছুটা সমস্যার সম্মুখীন কখনো কখনো হয়েছে। যারা স্যাম্পল কালেকশন করে তারা অনেক সময় টিউবের গায়ে যেখানে প্রপারলি নাম, ঠিকানা, আইডি নাম্বার লিখতে হয়, অনেক সময় তারা হয়তো কিছু কিছু ভুল করেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একদিন দিলে তারপরের দিনে কিন্তু ফলাফলটা আসার কথা বলেছে ডিজি হেলথকে। একদিন স্যাম্পল দেওয়ার পরের দিনে যেন তারা রেজাল্ট পেতে পারে। যে কারণেই হোক, নমুনা পরীক্ষার ফলাফল দেরিতে দেওয়ার বিষয়টি কোনোভাবেই কাম্য নয় বলেও জানান এই কর্মকর্তা। 10,000 প্লাস মাইনাস কিন্তু পরীক্ষা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। অনুমতিতে আর একদিন পর নটরডেম হলিক্রস সহ রাজধানীর 4 কলেজে আলাদা ভর্তি কার্যক্রম স্থগিত। করোনা মহামারী বিবেচনায় নতুন সিদ্ধান্ত। অতিরিক্ত ভাড়া আর সংক্রমণের আতঙ্কে গণপরিবহনে ভুগছে যাত্রী সংকটে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেক কম পরিবহন নামলেও অনেক বাসই ফাঁকা থাকছে। এই অবস্থায় গণপরিবহন সচল থাকা নিয়ে শঙ্কায় পড়েছেন পরিবহন শ্রমিকরা। গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে শতাধিক বাস কোম্পানি প্রতিদিন সচারেক ট্রিপ দেয়। সাধারণ ছুটির পরে করোনাকালে সরকারি নিয়মে যাত্রী নেওয়া যাবে প্রতি 2 সিটে 1 জন। তার উপর 40 ভাগের মতো বাস নামেনি। তারপরও চলছে যাত্রীর খরা। পাশাপাশি আছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। সরকারি নিয়মে চলতেছে, আবার কিছু কিছু জায়গায় যে সরকারি নিয়মের বাইরেও চলতেছে। আগে তো ছিল 500, এখন একটু 200 বেশি যাচ্ছে। আগে 500 ছিল, এখন 1100 নিল। আজকে আমার সৈয়দপুর 1100 নিল। টার্মিনালের পার্কিং বাবদ এই কেবল 40 টাকা করে রাখছে। আমি বলছি সব বন্ধ সরকারি থেকে, এখনো কির জন্য নাও। তারপরে বলতে না, এটা আমাকে দিতে হবে টার্মিনালের বাবদ। যাত্রী একেবারেই নাই বলতে চলে। 20 জন বেচার কথা, গাড়িতে প্রতি গাড়িতে 10 জন, 11 জন, 8 জন এভাবে যাচ্ছে আর কি। চলাচল যারাই করতেছে নিতান্তই যাদের বিশেষ প্রয়োজন তারাই। তারপর ভাড়ারও একটা ব্যাপার আছে। রাজপথ জুড়ে থাকা গণপরিবহনের জট স্বাভাবিক ঢাকার আমেজ দিচ্ছে বটে, তবে ভেতরে কিন্তু যাত্রীর আকাল। পেটের দায়ে পথে নামা যাত্রী আর পরিবহন শ্রমিকরা মনে করে এর পেছনে দায়ী আতঙ্ক আর অতিরিক্ত ভাড়া। ভাড়ার সাথে আমাকে 20 টাকা, এখন বললো যে 40 টাকা। ফার্মগেট হইতে বঙ্গ মার্কেট 15 টাকা ভাড়া, আগে ছিল 10 টাকা। আতঙ্কের কারণে বাড়ো না, জীবনের মূল্য তো বেশি। আগে তো এই সময় মোটামুটি গাড়ি চালানো চলতো, কিন্তু এখন আসলে গাড়ির তেলের টাকাই হয় না সারাদিনে। ভাড়া আছে 45 টাকা, 72 টাকা, আমরা 70 টাকা রাখতেছি। 23 জনের জায়গায় কখনো 18 জন, কখনো 15 জন, কখনো 10 জন। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই যোগ হচ্ছে নানা উদ্যোগ। তাতেও কি যাত্রীর আতঙ্ক দূর হবে, সে সংশয় থেকেই যাচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 4 স্তরের সুরক্ষা নিশ্চিত করে ট্রেনে চলছে যাত্রী পরিবহন। যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় 8টির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও 11টি আন্তনগর ট্রেন।
তবে বন্ধ রয়েছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। অন্যদিকে নৌ পরিবহনে চলছে চরম অব্যবস্থাপনা। তবে ঢাকা সদরঘাটে বুধবার পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেছে। বিস্তারিত রিপোর্টে। বুধবার সদরঘাটে ছিল করোনা স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি মাস্ক ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। মাপা হয়েছে শরীরের তাপমাত্রাও। হাতিয়া, মনপুরা ও ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলো ঘাটে ভিড়ানোর সুযোগ দেয়নি নদী বন্দর কর্তৃপক্ষ। তাই পল্টুলে যাত্রীদের হুড়োহুড়ি কমে এসেছে অনেকটাই। তবে যাত্রী চাপ না থাকায় স্বাস্থ্যবিধি মানায় শিথিলতা দেখা গেছে ডেকে। এখানে কোনো সামাজিক দূরত্বের কোনো বালাই নেই, সবাই গাতাগাতি করে বসে, যে যার মতো বসে। লঞ্চ কর্তৃপক্ষ এটা একটু এই সামাজিক দূরত্বটা ঠিকমতো রাখছে না। বুধবার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সদরঘাট পরিদর্শন করেন। পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন তিনি। যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান চেয়ারম্যান। যাত্রী চাপ বেশি, তা সবাই চাচ্ছেন যে এই নৌ পরিবহনটা ব্যবহার করতে, কারণ এটা সাশ্রয়ী এবং আরামদায়ক। দেশের নানা স্থানে নৌ রুটে যাত্রী পরিবহনে অব্যবস্থাপনা ছিল আগের মতোই। লঞ্চ, স্পিডবোটে গাদাগাদি করে উঠেছেন যাত্রীরা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছেন অনেকে। ঝুঁকিপূর্ণ হয় আমাদের, তারপরে যে হয় পেরে দেয়। চেষ্টা করি সামাজিক দূরত্ব বজায় রেখে নেওয়ার জন্য, কিন্তু পাবলিক মানতেছে না। যাত্রী চাপ বেড়েছে রেলপথে। কমলাপুর রেল স্টেশনে 8টি আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে আরও 11টি। এক সিট করে ফাঁকা রেখেই ছেড়ে গেছে নানা রুটের ট্রেন। তবে বন্ধ রয়েছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। প্রথমে দরজার দিকে দেখলাম স্প্রে মারলো, একদম পুরো দরজা, তারপর সবকিছু স্প্রে মেরে আমাদেরকে প্রবেশ করালো, তার আগে প্রবেশ করাই নাই। আমার মনে হয় আমরা মোটামুটি রেলওয়ে স্বাস্থ্যবিধি মোটামুটি সন্তোষজনক। রেল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্যবিধি রক্ষায় ট্রেনের শিডিউলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। যাত্রীদেরও কিছু দায়িত্ব আছে, যাতে নিজেরা তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে চলাচল করে। এছাড়া অনলাইনেই বিক্রি হচ্ছে শতভাগ ট্রেনের টিকিট। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2 মাসের বেশি সময় পর অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলেও আশানুরূপ যাত্রী মিলছে না। যাত্রী সংকটে বাংলাদেশ বিমানের বুধ ও বৃহস্পতিবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা আতঙ্কে প্রাথমিক পর্যায়ে কম হলেও ক্রমশ যাত্রী বাড়ার প্রত্যাশা সিভিল এভিয়েশনের। বাকি 4টি অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চালু করতে চায় বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিমান চলাচল শুরুর প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে মাত্র 24টি ফ্লাইট অনুমোদন দেয় সিভিল এভিয়েশন। সাথে জুড়ে দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষার 35 দফা নির্দেশনা। বিমান সংস্থাগুলোর প্রত্যাশা ছিল সাধারণ ছুটিতে আটকে পড়া মানুষ কর্মস্থলে যোগদান বা বাড়ি যেতে বেছে নেবেন আকাশপথ। কিন্তু এখনো পিছু ছাড়েনি ভ্রমণে ভীতি। সব যাত্রীরই একটা সংখ্যা আছে, কারণ আমাদের দেশে এখনো ঝুঁকিটা অনেক বেশি। তবে আমরা যে ব্যবস্থা বিমানবন্দরে নিয়েছি, জনগণ যদি যখন জানতে পারবে যে এটা সেফ হবে ট্রাভেলটা, তখন যাত্রী সংখ্যা বাড়বে। এদিকে সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য কর্মকর্তা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় রাজশাহী, বরিশাল, যশোর ও কক্সবাজার রুটে ফ্লাইট চালু করা যাচ্ছে না। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে 2 মাস আগে চিঠি দেওয়া হলেও সাড়া না মেলার অভিযোগ শাহজালাল বিমানবন্দরের পরিচালকের। আমরা চাই যে ডোমেস্টিকটা পুরোটাই আগের মতো চালু হোক, সবগুলো স্টেশন চালু হোক। সবগুলো স্টেশনেই আমার ধারণা বাংলাদেশে যে ডোমেস্টিক যারা অপারেট করছেন তারা সবাই প্রস্তুত আছে। ফ্লাইটে চলার আগে বা ফ্লাইটে নামার পরে এই স্বাস্থ্যের যে সুবিধাদি বা যে সরঞ্জামাদি এবং জনবল দরকার সেগুলি সরবরাহ করার জন্য আমরা তাদের চিঠি দিয়েছি, বাট তারা এখনও এ সমস্ত জায়গায় যন্ত্রপাতি বা জনবল কিছুই তারা সরবরাহ করেনি। শাহজালাল সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরে চিকিৎসক থাকলেও বাকি 4টি বিমানবন্দরে নেই থার্মাল স্ক্যানার ও চিকিৎসক। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের আম। করোনার প্রভাবে বাজারজাতকরণ নিয়ে শঙ্কা। পরিবহনে 5ই জুন থেকে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ। করোনার কারণে নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি ক্যাথলিক চার্চ পরিচালিত ঢাকার এই 4টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব প্রক্রিয়ায় 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির যে অনুমতি দেওয়া হয়েছিল তা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। বুধবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে আদেশটি স্থগিত করা হয়। মাত্র একদিন আগে ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে এই 4টি কলেজকে 20 জুনের মধ্যে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে বোর্ডকে জানাতে বলেছিল।
31 মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে 82.87% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরাই এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হবে। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে বেশ কয়েক জাতের আম, তবে করোনার কারণে আম বাজারজাত করা নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। এই সংকটের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন রাজশাহী থেকে ঢাকায় স্বল্প মূল্যে আম পাঠানোর জন্য আগামী 5 জুন থেকে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। এতে লাভবান হবেন বাগান মালিকরা, এমনটাই বলছেন গবেষকরা। সাইফুর রহমান রকি জানাচ্ছেন বিস্তারিত। রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে পরিপক্ক হতে শুরু করেছে আম। এ কারণে আম ভেঙে তোলা হচ্ছে রাজশাহীর বানেশ্বর হাটে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাইরের ব্যাপারীর সংখ্যা এবার কমে গেছে বলে জানান বিক্রেতারা। মানে কিনলেও বেচা যাচ্ছে না, গৃহস্থরা বেচতে যাচ্ছে না, এত কম দামে আম, এই অবস্থা। বাইরে আম পাঠানো একটু সমস্যা হচ্ছে, তো গাড়ি যোগাযোগ কম, এই 2 দিন হলে খুলে দিচ্ছে গাড়ি, এই জন্য এখন পাঠাচ্ছি হালকা পাতলা করে। এছাড়া হাটে ক্রেতার সংখ্যাও কম থাকায় বেচাকেনাও একেবারে কম বলে জানান তারা। বেচাকেনা হচ্ছে না, আমের দাম খুবই কম, এই জন্য আমরা বিপাকে পড়ে গেছি আর কি। বর্তমানে লকনা আম প্রতিমন বিক্রি হচ্ছে 900 টাকায়, হিমসাগর আম বিক্রি হচ্ছে 1800 টাকায়, গুটি আম প্রতিমন বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায় এবং গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2400 টাকা মন দরে। হাটে আম কিনতে আসা ক্রেতারা বলছেন এখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, এ কারণে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। বেশ কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতেছে, অনেকে মানতেছে না। অল সাইড থেকে এখানে মানুষ আসছে, সেখানে কি বলে অনেক ঝুঁকিপূর্ণ, এই সাইডটা প্রশাসনিকভাবে নজর দেওয়া উচিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার আম বাজারজাত করা নিয়ে চিন্তিত বাগান মালিকরা। এই সংকটের কথা বিবেচনা করে আগামী 5 জুন থেকে ট্রেনে রাজশাহী থেকে ঢাকায় মাত্র 2 টাকা কেজিতে আম পাঠাতে পারবেন ব্যবসায়ীরা, এমনটাই জানিয়েছেন ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা। ট্রেনের মাধ্যমে গেলে হবে কি, এর ঝাঁকি কম লাগবে, আমগুলো ভালো থাকবে, এর যে খরচ সেটা নিশ্চয়ই অনেক কম পড়বে, তাদের আশা সেগুলো তারা পূরণ হবে এবং তাদের যে আর্থিকভাবে তারা নিশ্চয়ই বেনিফিটেড হবে। এতে তাদের যে লোকসানের আশঙ্কা তা অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি। রাজশাহীর বানেশ্বর হাট থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। ভয়াবহ নদী ভাঙনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ জনপদ। গত 1 সপ্তাহে যমুনার করাল গ্রাসে বিলীন হয়েছে বসত বাড়ি ও ফসলি জমি, বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানও। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরের বাসিন্দাদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে 700 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। আমপানের পর পানি কমলেও থামেনি ভাঙন। প্রতিদিনই কোথাও না কোথাও নদী গ্রাস করে নিচ্ছে জমি, ছোট হচ্ছে স্থলভাগের মানচিত্র। বর্ষা মৌসুমের আগেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে যমুনা নদী। গত কয়েকদিনে তীব্র ভাঙনে বিলীন হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম আর কান্দি, বায়ুখোলা ও আশপাশের গ্রামের কয়েকশো ঘর। আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। একটা নদীর ভাঙনে, একটা ঘূর্ণিঝড়, একটা করোনা, এক মুহূর্তে কাজ করতেছে, এক মুহূর্তে ডইসে গেছে। খুব আতঙ্কে থাকি, কোন সুম নদী ভাঙে আমাদের ঘর বাড়ি চলে যায়। মেলা ভাঙনি, মেলা জায়গায় ঘুরছি গেছি, কিন্তু এখন আর অসহ্য গেছে। ভেঙে গেছে স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনাও। এতে আসন্ন বর্ষা মৌসুম নিয়ে চরম আতঙ্কে নদী তীরের মানুষ। নদীর পাড়টা ভালো করে জানি বুলুক দিয়ে বান্ধা দেয়, আমরা এই সাহায্য চাই। মজবুত করে কাজটা করে তাহলে এলাকাবাসী থাকতে পারবে। এ অবস্থায় স্থায়ী বাঁধ সহ নানা পরিকল্পনার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। এই 6.5 কিলোমিটার জায়গায় একটা স্থায়ী কাজ করার জন্য একটা প্রকল্প, প্রায় 700 কোটি টাকার একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে আছে। এটা অনুমোদন হলে এখানে স্থায়ী কাজ হবে। মঙ্গলবার পর্যন্ত শাহজাদপুর উপজেলার 1.5 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে যমুনা নদীতে। হুমকিতে আরো অন্তত 10টি গ্রামে বিস্তীর্ণ জনপদ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দীর্ঘ 3 মাস পর ইতালিতে লকডাউন তুলে নেয় আজ থেকে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বিধিনিষেধ তুলে নেয় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালির ভেনিসে আবারও ফিরেছে প্রাণ। কফি শপ, রেস্তোরাঁ থেকে শুরু করে মানুষের পদচারণায় মুখরিত সর্বত্র। করোনার প্রকোপ অনেকটাই কমে আসায় লকডাউন তুলে দিয়েছে সরকার। এতে আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ইতালিয়ান সরকার আমাদেরকে যথাযথভাবে সার্বিকভাবে সহযোগিতা করছে। লকডাউন খুলে দেওয়ার কারণে আমরা আবারও নতুনভাবে আমাদের ব্যবসা বাণিজ্য শুরু করছি। লকডাউন ছিল 3 মাস, তারপরে কিছুটা শিথিল করেছে। আমরা শিথিল অবস্থায় এখনো নিয়ম কারণ আমাদের মেনে চলতে হয়। ইতালির করোনা ভাইরাস পরিস্থিতি এখন উন্নতির দিকে,
আমরা সবাই ইতালি প্রবাসী, বাংলাদেশি এবং ইতালিরা সবাই ভালো আছে। ইতালিতে আগের মতোই বিদেশি পর্যটক ভ্রমণ করতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে চলাচলে তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। যদিও স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে সকলকে। তবে সকল মিউজিয়াম ও স্থাপনায় একসঙ্গে 15 জনের বেশি প্রবেশ করতে পারবে না বলে সরকারের নির্দেশনা রয়েছে। এদিকে ইতালি তার সীমান্ত উন্মুক্ত করলেও ইউরোপের অনেক দেশ নিজ দেশের নাগরিকদের এই মুহূর্তে ইতালি ভ্রমণ করতে সতর্কতা জারি করেছেন। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীদের আকামার মেয়াদ 6 মাসের পরিবর্তে 1 বছর বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সব ধরনের ভিজিট ভিসা, গৃহকর্মী ও যারা ওয়ার্ক পারমিট বা ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করেছেন কিন্তু আকামা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাদের মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছে। কুয়েত থেকে আরও জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। কুয়েতের বাইরে আটকে পড়া প্রবাসীদের 1 বছরের বৈধতার মেয়াদ বাড়লো। মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে নিজ দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীদের আকামার মেয়াদ 6 মাসের পরিবর্তে 1 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এইসব প্রবাসী দেশটিতে প্রবেশে বা অবস্থানের জন্য 1 বছরের বৈধতা পেলেন। যারা দেশে চলে গেছেন তাদের আকামা শেষ হয়ে গেছে, তাদের অটোমেটিকলি আবার 3 মাস আকামা রেনু হয়ে যাবে এবং 1 বছর পরেও তারা আবার পুনরায় কুয়েতে ফিরে আসতে পারবেন। স্থানীয় ইংরেজি দৈনিক আউটরাম জানিয়েছে, করোনা ভাইরাস সংকটে ব্যতিক্রমী পরিস্থিতির কারণে প্রবাসীদের স্বার্থে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন সিদ্ধান্ত জারি করেছে। পাশাপাশি সব ধরনের ভিজিট ভিসা, গৃহকর্মী এবং যারা ওয়ার্ক পারমিট বা ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করেছেন এবং আকামা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাদের মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছে। ভিজিট ভিসা নিয়ে যারা কুয়েতে আছেন তাদেরও 3 মাসের আকামার মেয়াদ বাড়ানো হয়েছে এবং অন্যান্য ভিসা সংক্রান্ত যারা আছেন তাদেরও আকামার মেয়াদ 3 মাসের জন্য বিগত সময়ের মতোই বাড়িয়ে দেওয়া হয়েছে। কুয়েত সরকার আমাদের জন্য যে 5টি ধাপ দিয়েছেন, 5টি ধাপ থেকে একটি একটি করে সবকিছু খোলা হবে। প্রথম ধাপে থাকবে প্রাতিষ্ঠানিক সবকিছু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 31 মে থেকে শুরু হয়ে 31 আগস্ট 2020 সালে তা শেষ হবে। এছাড়াও কম্পিউটার সিস্টেমের মাধ্যমে 3 মাসের আকামার মেয়াদ বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যাবে। তাই তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্পন্সর বা কোম্পানির মালিক হিসেবে লগ ইন করতে হবে না। আর এই সুবিধা পাবেন যারা বর্তমানে সকল ধরনের আকামা নিয়ে কুয়েতে কর্মরত বা বসবাস করছেন এবং যারা এন্ট্রি বা ভিজিট ভিসায় কুয়েত প্রবেশ করছেন কিন্তু তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। প্রিমিয়ার ডিভিশন লিগ ক্রিকেট পুনরায় শুরু করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া ক্রিকেটারদের আর্থিক সমস্যা দূর করতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে কোয়াব কর্তৃপক্ষ। এদিকে আর্থিক সংকট কাটাতে বিসিবি সহায়তা অব্যাহত রাখার দাবি জানান ক্রিকেটার মোহাম্মদ শরীফ। করোনার সর্বগ্রাসী রূপ খানিকটা কমতে শুরু করেছে বিভিন্ন দেশে, তাই ক্রীড়াঙ্গনও সচল হতে শুরু করেছে। ফুটবল গড়িয়েছে মাঠে। ক্রিকেট নিয়েও হয়তো হতাশার কারণ নেই। জুলাই নাগাদ ইংল্যান্ডে 22 গজের লড়াইটা ফিরবে স্বমহিমায়। তবে সংশয় আছে দেশের ক্রিকেট নিয়ে। করোনা পরিস্থিতি যার অন্যতম অন্তরায়। এই মুহূর্তে খেলা চালু করাটা যেন অলীক স্বপ্নের মতোই। ফলে সংশয় দেখা দিয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগ পুনরায় শুরু করা নিয়ে। তাই প্রিমিয়ার লিগের ভাগ্যে কি আছে তা সত্যিই বলা মুশকিল। ঈদের পর পরিস্থিতি বিবেচনা করে শুরু করার পরিকল্পনা ভেস্তে গেছে। 15 মার্চ শুরু হয়েছিল প্রিমিয়ার ডিভিশনের খেলা, তবে এগোয়নি বেশি দিন। মাত্র 1 রাউন্ডের খেলা শেষে লিগ স্থগিত করে দিতে হয়। করোনার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখছি যে প্রিমিয়ার ডিভিশন আয়োজন করা কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, এবং এ থেকে কিন্তু মূলত ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা। ডিপিএল এর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন অনেক ক্রিকেটার। লিগ বন্ধ থাকায় তারাও পড়েছেন বিপাকে। তবে দুঃসময়ে পাশে থাকার প্রত্যাশা ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের। এই পরিস্থিতি যদি আরো ভয়াবহতার দিকে যায় তাহলে আমরা কিভাবে আসলে ক্রিকেটারদের জন্য আরো বেটার কিছু করতে পারি, এবং সেই ব্যাপারে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি, এবং আমাদের একটি ফান্ড গঠন কিভাবে করা যায় সেই ব্যাপারেও আমরা আরো চিন্তা ভাবনা করছি।
এদিকে তাড়াহুড়ো নয়, সময় নিয়ে লিগ চালুর পক্ষে মত দিলেন ক্রিকেটার মোহাম্মদ শরীফ। পাশাপাশি সংকট কাটাতে বিসিবিকে পাশে থাকার আহ্বান তার। এই ক্রিকেট দিয়ে কিন্তু অনেক প্লেয়ারদের রুটি রুজি, এবং এই লিগ যদি বছর শুরু না করতে পারে সেক্ষেত্রে প্লেয়ারদের অনেক একটা প্রবলেমের এবং সংকট একটা সমস্যায় দাঁড়াতে পারে। কবে কাটবে অনিশ্চয়তা? ক্রিকেট মাঠের ঘোর অমানিশা কেটে আবারও ব্যাট বলের লড়াইয়ে কবে ফিরবে ক্রিকেটাররা? এমন প্রশ্নের উত্তর হয়তো একটাই, অপেক্ষা। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় আরও 37 জনের মৃতের সংখ্যা বেড়ে প্রায় 750, শনাক্ত 2695 জন। দাফন বা সৎকার নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টার মধ্যে দিতে তাগিদ মন্ত্রণালয়ের, জনবল সংকট সহ নানা অজুহাত অধিদপ্তরের। যমুনায় বিলীন সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা, বসত বাড়ি, ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকাবাসী। স্থায়ী সমাধানে 700 কোটি টাকার প্রকল্প। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।